কি ভাবছেন যে আজকের গল্প ধামসামাদল নিয়ে? পুরোটা ধামসামাদল নিয়ে নয়, তবে হ্যাঁ, ধামসামাদল নাচ এই গল্পেরই একটা অঙ্গ। একবার কল্পনা করুন তো, পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামের মধ্যে রয়েছে 400 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী এক জমিদার বাড়ি, আর রয়েছে সবুজে মোড়া ক্ষেত, দিঘি আর গ্রামের সহজ সরল মানুষ। এই রকম একটি গ্রামে একটা রাত কাটানোর সুযোগ আপনি কি হাতছাড়া করতে চাইবেন? বিশেষ করে আমার মতো শহুরে মানুষ, যার গ্রামের জীবনযাত্রা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এই গ্রামের থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে রয়েছে আরেকটি গ্রাম, যেখানে কিছু মানুষ সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে তৈরি করেছেন একটি অনাথ আশ্রম বা মিশন, যেখানে আশেপাশের গ্রামের প্রচুর বাচ্চাদের ফ্রিতে এডুকেশন এবং খাওয়ানোর ব্যবস্থা করা হয়। মহৎ উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে এই আশ্রমের পরিবেশ অতি মনোমুগ্ধকর এবং মনোরম। তাহলে চলুন ঘুরে আসি বর্ধমানের মেমারি টাউনের কাছে দুটি গ্রাম, আমাদপুর এবং বনগ্রাম। এবার এইটা শুরু হচ্ছে ঠিক যেখানে আমাদের আগের ব্লকটা শেষ হয়েছিল। এখান থেকে যাচ্ছি আমাদপুর জমিদার বাড়ি, থাকবো আজকে। চলুন, আমরা এখান থেকে কালনা থেকে আসলে বাসে করে যাব। কলকাতা থেকে আসবেন, তাদের এখান থেকে আসা সবচেয়ে কলকাতার উপায় হচ্ছে কলকাতা বর্ধমান মেন লাইনে ট্রেনে উঠে মেমারিতে আসবেন, সেখান থেকে টোটো ধরে রাজবাড়ি। আমরা এসেছি কালনা থেকে, তাই একটা বাস ধরে পাহাড়হাটি বলে একটা জায়গা এলাম, সেখান থেকে অটো ধরবো। এই অটো ধরে যাব হচ্ছে আমাদপুর। দর্শকদের অনুরোধ করব, এই ভিডিওটি দেখার আগে আমাদের অম্বিকা কালনা ভ্রমণের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে রিলেট করতে খুব সুবিধা হবে। লিংক আই বাটনে দেওয়া থাকলো। আর আমার সমস্ত ট্র্যাভেলের রিয়েল টাইম আপডেট পেতে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, তার লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকলো। আমাদের অটো মানে ওই পাহাড়াটি থেকে নামিয়ে দিয়েছে আমাদপুর মোড়ে। ওখান থেকে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বললেও 500 মিটার মতো হাঁটতে হবে। গ্রামের রাস্তা তো ভালোই লাগছে হাঁটছে, আর গরমটা অত লাগছে না এখন। গ্রাম থেকে শহরের এটাই বোধহয় ডিফারেন্স। চলুন যাওয়া যাক। ফিলিংস কিন্তু চারিদিকে রাস্তা দিয়ে হাঁটছি, কোনো রকম পুরো নিস্তব্ধতা। এখন বেলা 2টো বাজে। এটা কলকাতা হলে ভাবুন তো কী হতো। এটাই হচ্ছে ব্যাপার। এখানে একটা মন্দির আছে, আমার মনে হয় এর উল্টো দিকে এই বাড়িটাই আমার মনে হয়। এ পাশে হচ্ছে মন্দির আমার ডান দিকে, আর বাঁ হাতে খুব সম্ভবত এই বাড়িটাই জমিদার বাড়ি। এটা নিজেরা গাড়ি নিয়েও আসতে পারে না, মেমারি থেকে বললে পরে এনে দেবে, আপনাকে অটোতে নিয়ে চলে আসবে। কৃষ্ণচন্দ্র চৌধুরী, হ্যাঁ এটাই। এখানে উল্টো দিকে আবার আরেকটা, আর বাবা এখানে অনেকগুলো মন্দির আছে। ইতিহাসের শুরু আজ থেকে প্রায় 400 বছর আগে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল এই আমাদপুর। ফাঁকা মাঠ, সবুজ গাছপালা আর শ্মশান, এই ছিল আমাদপুরের পুরনো ছবি। মূলত সাঁওতালিদের গ্রাম ছিল এই আমাদপুর। এই সামনে মন্দির, আর এই হলো এন্ট্রি। ঢুকেই সামনে পাবেন সুন্দর একটা ডাইনিং হল। উপরের কাজগুলো একবার দেখুন, শুধু উপরটা হচ্ছে পুরো কড়িবর্গা দিয়ে লাগানো। আর এটা হচ্ছে এদের বংশের টোটাল হিস্ট্রি। আর এখানে জাস্ট মনে হয় এটা কোনো গেস্ট রুমও বলা যায় না, এমনি জাস্ট মিটিং রুম। আর এই যে কি বিশাল বড় আয়না দেখুন। আর এখানে হচ্ছে এদের পূর্বপুরুষদের সমস্ত ডিটেলস আছে। ওপরে ঝাড় লণ্ঠন দেখুন, আর কড়িবর্গা দেওয়া ঘর। দরজা ঠেলে ঢুকে গেছি, কেউ নেই। অদ্ভুত ব্যাপার লাগলো আমার। আমি একজনকে এখানে যে কন্ট্যাক্ট পার্সন ছিলেন তাকে ফোন করলাম, বলে আপনি ওয়েট করুন, আমার ওখানকার লোকজন আসছে, ওয়েট করি।
আসলে এখানে চেক ইন হচ্ছে 12টার সময়। তো আমি বলেইছিলাম যে আমার আসতে লেট হবে, বাট নেভারদালেস আসুক। রুমটা দেখে নিন একবার। এই যে বড় বারান্দাটা, আমরা ওইখান দিয়ে উঠে এলাম, একদম শেষের এই রুমটা হলো আমাদের। এই রুম দিয়ে ঢুকলাম। একটা জিনিস, এই যে এই স্টপারগুলো, আগে আমাদের এখন তো নিচের দিকে স্টপার থাকে, এখন এই পুরোনো আমলে আমি আমার ছোটোবেলার কোয়ার্টারে দেখেছি এই ধরনের স্টপার। ঢুকলাম। আচ্ছা, বাইরে দিয়ে আরেকটা জিনিস দেখে, বাইরে দিয়ে দরজা আটকাবেন কী করে জানেন তো? এই জিনিস দিয়ে, যদি বাইরে দিয়ে আটকাতে হয়। আর নিচে আছে এই জিনিস। এবার ধরুন যদি আমি দরজা বন্ধ করব, যদি আমি বন্ধ করতে চাই, তাহলে দরজা বন্ধ করতে গেলে আমাকে এভাবে বন্ধ করতে হবে। এই হলো না, এটা খুলে যাচ্ছে কেন বারবার? হ্যাঁ, এই এবার এইখানে দেখুন খিল আছে, খিল দিয়ে আপনাকে এই হলো দরজা বন্ধ হয়ে যাবে। ঢুকলে পরে সুইচ বোর্ড, একটা মার্বেলের টেবিল, গ্লাস, দুটো ওয়াটার বটল, অ্যাশট্রে, ফ্লাওয়ার ভাস্ক, আর এখানে অ্যাসিস্ট্যান্সের জন্য 3-4 জনের ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা, পুরোনো আমলের অ্যান্টিকের তৈরি সমস্ত ফার্নিচার্স। এটা হচ্ছে আলনা, যেখানে দুটো তোয়ালে আছে। এই রাজবংশের পূর্বপুরুষদের ছবি, দুটো চেয়ার। রুমটা দেখুন কি বিশাল। এখানে সব ইন্টারকানেক্টেড রুম, কিন্তু এটা খোলা যাবে না, তার কারণ ওদিকে রুমে লোক আছে। এখানে আরেকটা ছবি, এখানে একটা সেন্টার টেবিল, এখানে একটা বেঞ্চ, এক্সট্রা দুটো কম্বল দেওয়া আছে, আর বোধহয় গায়ে দেওয়ার বা বেডশিট দেওয়া আছে। কার্পেট, বেলজিয়াম গ্লাসের জানলা, এখানে জাস্ট একটা জিনিসপত্র রাখার মতো জায়গা। এগেন আরেকটা ফটোগ্রাফ, অ্যান্ড দিস ইজ দ্য বেড। পুরো মেহগিনি কাঠের বেড। আর এখানে আছে একটা উইন্ডো, এসি। এই হচ্ছে এর ফ্রন্ট সাইডটা। এটা হচ্ছে পুকুরটা, যেখান দিয়ে আমরা এন্ট্রি করলাম। এই সাইডটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, এই জানলাটা দিয়ে। আর এদিকে ঢুকলে পরে এখানে পাবেন ওয়াশরুম। ওয়াশরুমটা বিশাল বড়, কমোড আছে, কমোড শাওয়ার আছে। আচ্ছা, ইনস্ট্যান্ট গিজার ব্যবস্থা আছে। আচ্ছা, এর সঙ্গে কিন্তু আমাদের কোলগেট দিয়েছে, প্লাস এটাও দিয়েছে, ইনস্ট্যান্ট গিজার। আর ওপরটা দেখুন সম্পূর্ণ কড়িবর্গায়, কিন্তু আমার মনে হচ্ছে একটু মেনটেনেন্সের কিছু প্রবলেম আছে, কারণ সব জলটা উঠে উঠে বেরিয়ে আসছে। এই হচ্ছে মোটামুটি রুমের রিভিউ। আমরা এই যে রুমটা নিয়েছি, এই রুমটার ভাড়া হচ্ছে 3,500 টাকা। এখানে দু ধরনের রুম আছে, 3,500 আর 5,500। 5,500 রুমটা আছে উপরে, খুব সম্ভবত, এটা আমি জিজ্ঞেস করে বলছি। ওখানে যেটা একটা এক্সট্রা এর সঙ্গে রুম থাকে। আর এই 3,500 টাকার মধ্যে আমরা যে রুমটা নিচ্ছি, তার মধ্যে ব্রেকফাস্ট ফ্রি থাকে। আর এমনি এখানে বাকি মেনু সব আলা কাটে। মেনুর লিস্টটা আমি ডেসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, আর স্ক্রিনেও দেখে নিন এখানে। তো আপনারা কিন্তু এসে এখানে অর্ডার করবেন। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি এক্সপেক্টটা করে আসিনি, আমি সব কিছু আমি টাওয়েল, টুথকিট, সমস্ত কিছু আমি নিয়ে এসেছিলাম, কারণ এক্সপেক্ট করিনি এখানে অন্য কিছু দেবে। যদিও এখানে এরা দিয়েছে, আপনার টাওয়েল দিয়েছে, এখানে ডেন্টাল কিট দিয়েছে, ব্রাশ, সোপ দিয়েছে। ওয়াইফাই এখানে নেই। সত্যি কথা বলতে, এখানে আসবেন প্রকৃতির মধ্যে নিজের মতো করে সময় কাটাতে। এখানে তাছাড়া কিন্তু অন্য কিছু নেই। যেমন আমাকে ডিনারের অর্ডার এখনই বলে দিতে বললো, কারণ বললো এখানে কিছুই থাকে না, আমরা যা বলবো সেই জিনিস ওরা, যা অ্যাভেলেবিলিটি থাকবে সেই জিনিস ওরা এনে রিয়েল টাইম রান্না করে দেবে। একটু বাদে আমরা বেরোবো এখান থেকে, এখানে গ্রামটাও ঘুরে দেখার আছে। তো মোটামুটি 4:15 বেরোবো, এখন 3:30 বাজে। তারপরে যে ইতিহাসের কথা বলছিলাম,
সেই সময় বাংলায় বর্গী আক্রমণ শুরু হয়ে গিয়েছে। সাধারণ মানুষেরা বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। এই সময় আমাদপুরে আসেন তেহট্টের বাসিন্দা দুর্গারাম সেন শর্মা। উত্তরাধিকার সূত্রে প্রভূত অর্থবান ছিলেন তিনি। কথিত আছে সেই সময় আমাদপুরে খুব জাগ্রত শ্মশানকালীর মন্দির ছিল, আর দুর্গারাম সেন শর্মা প্রথম এই মন্দিরেই আসেন। এই দুর্গারাম সেন শর্মাই প্রথম এই গ্রামটিকে উন্নত করার কথা চিন্তাভাবনা করেন। মুঘল সম্রাট কর্তৃক তিনি চৌধুরী উপাধিতে ভূষিত হন। এই চৌধুরী উপাধি নিয়ে তিনি তার কুলদেবতা রাধা মাধবের পুজো করে এই আমাদপুরে তার জমিদারি শুরু করেন। কিন্তু দুর্গারাম সেন শর্মা যে জমিদারি গড়ে তুলেছিলেন, কালের স্রোতে তা ধ্বংসপ্রাপ্ত হয়। দুর্গারাম সেন শর্মার পরবর্তী কয়েকটি প্রজন্ম জমিদারি সেভাবে রক্ষা করতে পারেননি। অনেক দিন পরে হাল ধরেন এই বংশের উত্তরসূরি শিলাদিত্য চৌধুরী। শিলাদিত্য চৌধুরীর সংস্কার করা এই বাড়িটি ছাড়াও বলা হয় আমাদপুরে চৌধুরীদের আরও অনেক জমিদারির বাড়ি ছিল, কিন্তু সবই কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই জমিদার বাড়ির 4টে ঘরকে রেনোভেট করে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। হেরিটেজ হোমস্টে হিসেবে এই জায়গার নাম এখন বৈঠকখানা আমাদপুর। যখন কোনো জায়গাতে ঘুরতে আসবেন তখন সেই জায়গাটাকে না ঘুরে দেখাটা খুব দরকার। আমাদপুরে এসেছেন যখন, আমাদপুরে কিন্তু বেশ কিছু জিনিস দেখার আছে। হয়তো সেগুলো পশ্চিমবঙ্গের প্রথম 10টা দর্শনীয় স্থানের মধ্যে আসবে না, বাট স্টিল ঘুরে দেখাবে। যেমন এখানে এসে এই জমিদার বাড়ি থেকে কিন্তু আমাদের একটা গাড়ি ঠিক করে দিয়েছে, মানে টোটো ঠিক করে দিয়েছে। এই টোটো মোটামুটি ঘন্টাখানেক লাগবে, আশপাশটা ঘুরে দেখাবে। চলুন যাওয়া যাক। বর্ধমান এবং বাঁকুড়ার পরতে পরতে ছড়িয়ে আছে কিন্তু টেরাকোটার কাজের মন্দির। একবার দেখুন এখানে এই গ্রামের ভেতরে কি অসাধারণ কারুকার্য এই মন্দিরের। আমাদপুর গ্রামটা যেন এক টেরাকোটার দেশ। চারিদিকে ছড়িয়ে আছে শিল্পীদের শিল্পকলার ছাপ। চারিদিকে ছড়িয়ে থাকা পোড়ামাটির মন্দিরে চোখ ধাঁধানো টেরাকোটার কাজ। এরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা মন্দির না আসলে সত্যি মিস করতাম। কিন্তু এখানে গ্রামের মধ্যে বড় মেজো সেজো ছোট কালী আছে, সেগুলোতে যাব, কিন্তু এই ধরনের মন্দির কিন্তু বাঁকুড়া বা বর্ধমান ছাড়া আমরা কিন্তু পশ্চিমবঙ্গের আর কোথাও পাবো না। আমাদের পারিবারিক সম্পর্কে যেমন বড় ছোট মেজো সেজো ইত্যাদি হয়, এখানেও মা কালী সেরকম আছেন। তবে সেটা পুরোটাই ডিপেন্ড করছে মায়ের কাঠামোর আকৃতির উপরে। কাঠামো তৈরি হয় বছরে একবারই, তারপরে কালী পুজোর পরে কাঠামোটি বিসর্জন দিয়ে আবার তুলে নেওয়া হয় এবং সারা বছর ওই কাঠামোতেই পূজা হয়। পরবর্তী কালী পুজোর আগে আবার এই কাঠামোর ওপরেই রং এবং মাটি লাগিয়ে আবার দীপান্বিতা কালীর পুজো করা হয়। আমার পেছনে এই যে কালীমাকে দেখছেন, ইনি হচ্ছেন এখানকার সেজো কালী। এখানকার নিয়মটা হচ্ছে প্রত্যেক বছর এমনি নিত্য পুজো যেটা হয় সেটা হচ্ছে কাঠামোটার মধ্যে হয়, আর প্রত্যেক বছর কালী পুজোয় বিসর্জন দেওয়ার পরে, কালী পুজোর সময় মূর্তি তৈরি হয়, তারপরে বিসর্জন দেওয়ার পর মূর্তিটাকে তুলে এনে আবার এই কাঠামোটাকে রাখা হয় এবং সারা বছর ধরে কাঠামোটার উপরেই কিন্তু পুজো হয়। খুব সুন্দর না? আর এখানে কিন্তু যে ঠাকুর আনা হয় বা বিসর্জন দেওয়া হয় কোনো রকম কিন্তু আপনার ওই আমাদের কলকাতার মতো লরিতে তুলে কর্পোরেট স্টাইলে হয় না, কিন্তু এটা কিন্তু হয় কমপ্লিটলি মানুষের কাঁধে। এরকম বাঁশ আছে, বাঁশে করে মানুষেরাই এদের বিসর্জনে নিয়ে যায়। মানে গ্রামের কালচার দারুণ। আগেই বলেছি আমাদপুরের আদি বাসিন্দা হলেন সাঁওতালরা, আর রাস্তার দুদিকে এই যে বাড়িগুলো দেখছেন এগুলো সবই সাঁওতালদের বাড়ি। এই আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আমাদের টোটো চলেছে নরহরি বাবার আশ্রম বা নিঃশঙ্ক বাবার আশ্রম। আদতে এটি একটি বৈষ্ণব আখড়া, দূরত্ব জমিদার বাড়ি থেকে কয়েক কিলোমিটার মাত্র।
গ্রামের রাস্তা ধরে চলে এলাম নিঃশঙ্ক সাধু বাবার আশ্রম। কোনো জাঁকজমক নেই, কিন্তু একটা সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এইরকম একটা আশ্রম সত্যিই খুব সুন্দর। লোকমুখে প্রচলিত আছে যে আজ থেকে প্রায় 500 বছর আগে নরহরি বাবা নামে এক সাধক এই স্থানে এসেছিলেন তপস্যা করতে। পেছনে হলো নরহরি বাবার আশ্রম। এটা হচ্ছে ওনার সমাধি মন্দির, যার নামে এই আশ্রমটা। এখানে মহারাজরাও আছেন, তবে এখন অ্যাকচুয়ালি আশ্রম বন্ধ আছে। সন্ধ্যের পর আশ্রমটা আবার খুলবে, মানে মেন মন্দিরটা খুলবে আর কি। এবং এখানকার গ্রামের অনেক বাচ্চাদের কিন্তু এখানে ফ্রিতে পড়াশোনাও করানো হয়, লেখাপড়াও করানো হয়। গ্রাম্য পরিবেশটা, এই আশ্রমটা হয়তো বিশাল কিছু নয়, বাট এই যে গ্রাম্য পরিবেশ, এই গ্রাম্য পরিবেশের শান্ত পরিবেশের মধ্যে এরকম একটা আশ্রম ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড। সেই সময় এই জায়গা ছিল সম্পূর্ণ জঙ্গলে ঢাকা। এই জঙ্গলের মধ্যেই এক বটগাছ তলায় তিনি সাধনা করে সিদ্ধি লাভ করেন এবং এখানে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। আশ্রমের পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে আমরা সেদিকেই এখন যাচ্ছি। বলা হয় এই নরহরি বাবা নাকি যোগ বলে বাঘকেও পোষ মানাতে পারতেন। আশ্রমের ভেতরে নরহরি বাবার একটি ছবি দেখতে পাওয়া যায়। দুদিকে দুটি বাঘকে নিয়ে তিনি সিদ্ধাসনে বসে আছেন। আমার পেছনে হচ্ছে 500 বছরের পুরনো বট গাছ। এই আশ্রম চত্বরে এটাকে বলা হয় কল্পতরু বট। এখানে সব বটের ঝুড়িগুলো, মেন কাণ্ডটাই বেদির পেছন দিকে যেটা আছে, এটা হচ্ছে মেন কাণ্ডটা। আর এই হলো সেই বটগাছ বা কল্পতরু বৃক্ষ, যার তলায় বসে নরহরি বাবা সিদ্ধি লাভ করেন। দিনের বেলাও এখানে পরিবেশ বেশ গা ছমছমে। আর আমরা তো গিয়েছিলাম সন্ধ্যের মুখে। কাণ্ড উপকাণ্ড ঝুড়ি নামিয়ে সে নিজেই যেন তৈরি করেছে একটা অরণ্য, ঠিক যেন ভুলভুলাইয়ার মতো। এর মধ্যেই রয়েছে লাল রঙের একটা বেদি। গাছের শিকড় বাকড় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে, যেন মনে হচ্ছে গিলে খেয়ে নেবে। পাশেই রয়েছে একটা হোমকুণ্ড। বলা হয় এখানেই নাকি নরহরি বাবা সিদ্ধি লাভ করেছিলেন। স্থানীয় মানুষের বিশ্বাস, এই বটতলায় দাঁড়িয়ে কায়মনোবাক্যে কিছু চাইলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। তাই এর নাম কল্পতরু সিদ্ধ বটতলা। পুরো জায়গাটাতেই একটা অদ্ভুত শীতল পরিবেশ। হয়তো রোদের আলো ঠিকমতো ঢোকে না বলেই এইরকম ঠান্ডা ভাব। আমাদপুর গ্রামে কিন্তু এই একটাই জমিদার বাড়ি নেই, আরেকটাও বাড়ি আছে। সেটা হচ্ছে বাগবাড়ি বা মুখার্জিদের বাড়ি। সেখানে মানে এমনি ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা নেই। আসলে এই বাড়িটার মাথায় না দুটো বাঘের মূর্তি আছে মুখোমুখি বসা, তার থেকে নাম হয়ে গেছে বাগবাড়ি। এটা অ্যাকচুয়ালি মুখার্জিদের বাড়ি। অ্যাকচুয়ালি মেন রাস্তাটা না কাজ হচ্ছে বলে মেন রোডে নেমে জাস্ট 1 মিনিট হেঁটে আসতে হবে। পৌঁছেও গেছি, চলুন দেখাচ্ছি। এই হলো আমাদপুরের বাগবাড়ি বা মুখার্জিদের বাড়ি। অনেকে বলেন এটাও চৌধুরী পরিবারের জমিদারির একটা অংশ, তবে এর কোনো অকাট্য প্রমাণ নেই। তবে এখানে মুখার্জিরা বসবাস করতেন, তবে তারাও যে জমিদার ছিলেন তারও কোনো প্রমাণ ইতিহাসে মেলেনি। এরপরে আমরা গিয়েছিলাম গ্রামের ছোট মায়ের মেলায়, আর সেখানে পেয়ে গেলাম সাঁওতালিদের ট্র্যাডিশনাল ডান্স। ধামসামাদলের তালে আদিবাসী নাচ আজ পর্যন্ত দেখেছি শুধু টিভিতে। এই প্রথম আদিবাসী গ্রামে এসে নিজের চোখে প্রত্যক্ষ করলাম। একটা কোনো মেলা হচ্ছে, সেখানে হচ্ছে ধামসামাদল দিয়ে আদিবাসী নাচ। আর এই হলো সেই ছোট মায়ের মন্দির, যার পুজো উপলক্ষে এই বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছিল। সেদিন আমাদের শেষ গন্তব্য ছিল পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠিত বড় মা। বলা হয় এটি গ্রামের সবথেকে পুরনো মন্দির, যেটা শ্মশানকালী রূপেও পরিচিত। যদি এইখানে আসেন আর রাত্রে যদি থাকেন,
তাহলে কিন্তু এই ট্রিপটা মিস করবেন। এটা 250 টাকা নেবে। এই যে স্পটগুলো বেসিক্যালি গ্রাম্য জীবনকে সামনে থেকে প্রত্যক্ষ করা, এর অনুভূতি পুরো আলাদা। একটু পরে আরতি শুরু হবে, সেটা দেখাবো। আপাতত ইভিনিং স্ন্যাক্স করিনি, চা আর পাকোড়া বলেছি। একটা কথা জানিয়ে রাখা দরকার, নর্মাল হোটেলের মধ্যেও এখানে কিন্তু রেডিমেড কোনো খাবার পাওয়া যায় না। প্রত্যেকটা খাবারেরই অর্ডার অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে দিয়ে রাখতে হয়। যেমন আমরা ঘুরতে বেরোনোর আগেই বলে দিয়েছিলাম ইভিনিং স্ন্যাক্স আর ডিনার কি করব। ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করেই জমিদার বাড়ির পাশেই আটচালা আনন্দময়ী মায়ের মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যারতি দর্শন করার জন্য। পুরোহিত মশাই তখনও আসেননি, তবে পুজোর জোগাড় চলছে পুরোদমে। দেখুন, গ্রাম্য পরিবেশ, রাত্রিবেলা স্ট্রিট লাইট থাকবে না এটাই স্বাভাবিক। দেখুন এখানে কোনো স্ট্রিট লাইট নেই, সেই জন্য রাত্রিবেলা যে ভিডিও কোয়ালিটি বা ফটোশ্যুট ভালো হবে তা নয়। কিন্তু এই গ্রাম্য পরিবেশে এই মন্দিরের সন্ধ্যারতি এক অনন্য মাত্রা এনে দেয়। সন্ধ্যের পরে প্র্যাকটিক্যালি এখানে কিন্তু কিছু করার নেই, কারণ দেখুন আমার পেছনেও দেখুন, এটা হচ্ছে মেন রাস্তা, যেতে সকালে হেঁটে এসেছিলাম। এই একটা দুটো বাইক যাচ্ছে, গ্রামের রাস্তা পুরো শুনশান। এখন কিন্তু বাজে মাত্র সন্ধ্যে 7:30। প্র্যাকটিক্যালি কিছু করার নেই। আর এখানে এসে না শোরগোল করলে বা হইহুল্লোড় করলে এই জায়গাটায় কিন্তু আপনি এনজয় করতে পারবেন না। শান্তভাবে প্রকৃতিকে এনজয় করুন। এখন আমি রুমে ফিরে যাব। বেসিক্যালি এখন সন্ধ্যেবেলা কিছু দেখানোর নেই, এরপর আর দেখা হবে ডিনার টেবিলে আবার তারপরে কাল সকালে। সেদিন ডিনারে আমাদের মেনুতে ছিল রুটি, খাসির মাংস আর ডেজার্টে 2টো রসগোল্লা। খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। খাওয়া দাওয়ার পর আর সেভাবে বিশেষ কিছু করার ছিল না, তাই বিছানাপাটি করে ঘুমিয়ে পড়েছিলাম। গুড মর্নিং। এখানকার পরিবেশটা অসাধারণ। রাত্রিবেলা লিটারেলি শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। ঘুম খুব ভালো হয়েছে। সকালবেলা উঠে 7টার সময় চা দিয়ে গেছে। আমরা এখন যেটা বলেছিলাম যে এই প্রপার্টিতে থাকার সঙ্গে ব্রেকফাস্টটা হয় কমপ্লিমেন্টারি। 8টার সময় বলেছি ব্রেকফাস্ট দিতে, জেনারেলি এরা 8:30টার সময় দেয়। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখান থেকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কলকাতার দিকে রওনা হওয়ার আগে। ওটা হচ্ছে পরমানন্দ আশ্রম। এখান থেকে 8-9 কিলোমিটার দূর হবে। তার আগে ব্রেকফাস্ট করে নেব। তবে এই প্রপার্টিটা এক রাতের জন্য অনেস্টলি রেকমেন্ডেড। এবং স্পেশাল থ্যাঙ্কস টু শিলাদিত্য চৌধুরী, যিনি এখন এই প্রপার্টির উত্তরসূরি। কালকে রাতে ফোন করে জিজ্ঞাসাও করেছিলেন যে সব কিছু ঠিক আছে কিনা। আর এই প্রপার্টিতে একটা দুর্গা দালান আছে। আগে এখানে একটা দিঘিও আছে, প্লাস এখানে একটা দুর্গা দালান আছে। দুর্গা দালানটাকে অ্যাকচুয়ালি রাত্রিবেলা কোনো আলো থাকে না, তো সেজন্য কাল দেখাতে পারিনি। আজকে যদি 8টার মধ্যে যদি খুলে যায় দুর্গা দালানটাও দেখাবো। চলুন এবার ব্রেকফাস্টের টেবিলে দেখা হবে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি এদের দুর্গা দালানটা দেখতে। এর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই যে পেছন দিয়ে বেরোলাম, বেরিয়েই জাস্ট অপোজিটেই হচ্ছে দুর্গা দালান। চলুন দেখাই। চল। আচ্ছা, এটা হ্যাঁ, এটা দুর্গা দালান। এর আগে বেশ কিছু ইউটিউব ভিডিও এবং বিভিন্ন লেখায় পড়েছিলাম এই জমিদার বাড়িতে দুর্গা পুজো নাকি 19 দিন ধরে হয়, কিন্তু এখানে এসে সেটা সংশোধন হয়ে গেল। জমিদার বাড়িতে যারা কাজ করেন তারা বললেন যে এখানে পুজো নর্মাল 3 দিনেরই হয়, তবে কাঠামো পুজো হয় সারা বছর ধরে, যেটা নিত্য পুজো হিসেবে হয়। আর ওই 3 দিন পুরো গ্রামের অবাধ প্রবেশাধিকার থাকে এই দুর্গা দালানে। এই হলো এদের দুর্গা দালান। আমি আগের ভিডিওতে শুনেছিলাম যেখানে নাকি 19 দিন ধরে দুর্গা পুজো হয়, কিন্তু এখানকার লোকজন বললেন না, ওরকম কোনো ব্যাপার নেই, নর্মাল যেরকম বাড়ির পুজো হয় ঠিক সেরকমই। তবে এই যে পেছনে কাঠামো দেখছেন, পুজোর পর কাঠামো বিসর্জন দিয়ে আবার 7 দিন পরে তুলে এনে রাখা হয় এখানে। পরের বছর এটার উপরে আবার মূর্তি তৈরি হয়। এটাই হচ্ছে এখানকার বৈশিষ্ট্য।
মানে এই জায়গাটা কিন্তু খুব ওয়েল মেনটেন্ড। জায়গাটা পেছনটা দেখুন, এই জায়গাটা কিন্তু ইটস ভেরি ওয়েল মেনটেন্ড। এবং এখানে আপনি এলে পরে, আপনি বললে পরে আপনাকে দুর্গা দালানটা দেখাবে। খুব সুন্দর জায়গা। একটা কথা বলতে পারি, শহরের ব্যস্ততা এবং কোলাহলের থেকে মুক্তি পেতে যারা সপ্তাহান্তে একটা বা দুটো দিন একদম নিরিবিলিভাবে কাটাতে চান, তাদের জন্য এই আমাদপুর হোমস্টে বা আমাদপুর জমিদার বাড়ি এক আদর্শ অপশান। কলকাতার থেকে মাত্র 81 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় যারা একটা বা দুটো দিন নিশ্চিন্তে, আরামে এবং নিরিবিলিতে কাটাতে চান, তারা এই জমিদার বাড়ির বর্তমান মালিক মিস্টার শিলাদিত্য চৌধুরীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশ্রম দুর্গা দালান দেখে বেরিয়ে পড়েছি। ঠিক যে রাস্তা দিয়ে কালকে এসেছিলাম সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বললে হয়তো টোটো এরা বলে দিত, এনারা বলে দিতেন, বাট কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই যেখানে আমাদপুর স্কুল মোড়ে নামিয়ে দিয়েছিল বা রথতলার মোড়, সেইখানে গিয়ে ওখান থেকে যাব বনগ্রাম, স্বামী পরমানন্দজির আশ্রম। চলুন ওখানে যাওয়া যাক। ওখানে গিয়ে ট্রেকারে করে যেতে হবে। যারা এই হেরিটেজ হোমস্টে বা এই চৌধুরী জমিদার বাড়িতে এসে একটা দিন কাটাতে চান, রিজার্ভেশন করতে চান, চৌধুরী বংশের উত্তরসূরি মিস্টার শিলাদিত্য চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়াও ইনাদের যে ওয়েবসাইট, যেখান থেকে আপনার এখানকার ফটো, ভিডিও বা এই রাজপরিবার সম্পর্কে কিছু তথ্য পেতে পারেন, সেটাও, তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। হেরিটেজ হোমস্টে বলে যদি আপনারা গুগলে সার্চ করেন হেরিটেজ হোমস্টে আমাদপুর, তাহলেই কিন্তু আপনারা এটা মানে এই প্রপার্টিটার অ্যাড্রেস পেয়ে যাবেন। সত্যি কথা বলছি যে উইকেন্ড কাটানোর জন্য, আমি জানি না এখন দীঘা, মন্দারমণি এগুলো কজনের অ্যাজ এ উইকেন্ড ডেস্টিনেশন ভালো লাগে, কারণ ওখান থেকে তো কলকাতার থেকে বেশি ক্রাউড হয়ে যায়, আর সেটা এখন উইকেন্ড ডেস্টিনেশন হতে পারে না আমার মতে অ্যাটলিস্ট। তো এইখানে যেমন একদম ঠান্ডা জায়গা, কোনো ঝুট ঝামেলা নেই, সন্ধ্যের পরে টুকটাপ, আর এখন লিটারলি সকালবেলা এত পরিবেশটা ভালো, মানে ঠান্ডা ঠান্ডা। কালকে চাদরকে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম। পরবর্তী ডেস্টিনেশন পরমানন্দ মিশন, আমাদপুর থেকে কিলোমিটার 10 দূরে। মেমারি স্টেশন থেকে দিনে একটা ডিরেক্ট ট্রেকার চলে আশ্রম পর্যন্ত। তা না হলে মেমারি স্টেশন থেকে যে কোনো ট্রেকার ধরে, সামন্তীর ট্রেকার ধরে আশ্রম মোড়ে নেবে। সেখান থেকে মাত্র 1 কিলোমিটার রাস্তা পরমানন্দ মিশন। আশ্রম মোড় থেকে মেইন আশ্রম 1 কিলোমিটার, মেঠো রাস্তা, যেখানে 10 টাকা শেয়ারিংয়ের টোটো নিয়েও যেতে পারেন, আর যদি হাতে সময় থাকে এই 1 কিলোমিটার রাস্তা হেঁটেও যেতে পারেন। আশেপাশের পরিবেশ অত্যন্ত মনোরম। পৌঁছে গেছি পরমানন্দ মিশন। এখানে আসার জন্য ওই জায়গার থেকে কিন্তু দিনে একটাই মাত্র ট্রেকার ছাড়ে। আদারওয়াইজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ওই যেখানে আমরা ট্রেকারটাতে এলাম, আসতে হবে আপনাকে ভন্ডুল মোড় বা বনগ্রাম মোড়, সেখান থেকে টোটো পাওয়া যায় 1 কিলোমিটার মতো। ওই ট্রেকারে নেবে 25 টাকা, এটা নেবে 10 টাকা, 35 টাকা। কিন্তু এরিয়াটা দেখুন হিউজ, আর পরিবেশটা হচ্ছে মানে ট্রুলি মানে অসাম। 1978 খ্রিস্টাব্দে স্বামী পরমানন্দজি বর্ধমানের বনগ্রামে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। শৈশব থেকেই এক শক্তিশালী বোহেমিয়ান চেতনা ছিল স্বামীজির মধ্যে। তিনি প্রচলিত শিক্ষা ব্যবস্থায় বিশ্বাস করতেন না, জীবনের গভীরতা আস্বাদন করতে চেয়েছিলেন। এই জায়গাটাতে যে এত সুন্দর ওয়েদার, আর মানে লিটারালি ঠান্ডা লাগছে। এই মিশনটা, এই যে স্কুল দেখছেন বা এন্টায়ার সেট আপটাই কিন্তু চলে হচ্ছে ডোনেশনের টাকাতে। এখানে অতিথি নিবাসও আছে, থাকা যায়, সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে কোনো পয়সা লাগে না। বাকি যদি আপনি মানে আপনার ইচ্ছে মতো আপনি যা ডোনেট করবেন। গতকাল কালনাতে একজনের সঙ্গে আমার দেখা হয়েছিল, মানে তিনি বললেন যে এখানে আশেপাশের গ্রামে বা যারা ভক্তরা, শিষ্যরা আছেন, তারা তাদের সুবিধা মতো গ্রামের মানে যখন চাষে আলু ওঠে বা অন্যান্য সবজি ওঠে, ধান ওঠে, 1 বস্তা 2 বস্তা 3 বস্তা 4 বস্তা আশ্রমে এরা দান করে যান। তো এন্টায়ার জিনিসটাই কিন্তু ডোনেশনের ওপর চলে, এবং সেই জন্যই দেখবেন এখানে কোনো রকম ওই অন্যান্য সোকল্ড বড় বড় চ্যারিটেবল মিশনের মতো কিন্তু কোনো রকম চাকচিক্য নেই। কিন্তু যেটা আছে অসাধারণ পরিবেশ আর আন্তরিকতা। এখানে মন্দিরটার সামনে, ওদিকেই যাচ্ছি এখন। মন্দিরও তো বন্ধ, বাইরে থেকে দেখাতে পারবো। এই হলো স্বামী পরমানন্দজির অরিজিনাল কুটির, যেখান থেকে উনি তার যাত্রা শুরু করেছিলেন।
মাত্র ৪৫ বছর বয়সে ১৯৯৯ সালে যখন তিনি ইহলোক ত্যাগ করেন তখন তার খ্যাতি সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। যারা একটু শান্তি খুঁজছেন উইকেন্ডে বলুন বা যখনই, এখানে চলে আসতে পারেন, একটা বা দুটো দিন কাটিয়ে দিন। অতিথি নিবাস আছে, থাকার জন্য কোনো পয়সা লাগে না, খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। খুশি হয়ে যদি কিছু ডোনেট করতে চান করতে পারেন। অতিথি নিবাসটা আমি বেরিয়ে দেখাচ্ছি, এখান দিয়ে আমরা ঢুকলাম আর কি, ওখানে হসপিটালও আছে, অতিথি নিবাসও আছে। আর এখানকার দিঘিটা দেখুন একবার, বিশাল বড় দিঘি আর তার চারদিক ঘিরে সবুজের সমারোহ এই প্রকৃতিকে এক অন্য মাত্রা দিয়েছে। আর বাচ্চাদের খেলাধুলার আওয়াজ ছাড়া অন্য কোনো রকম আওয়াজ, যেটা বলতে চাইছি যে কোনো রকম যানবাহন বা লোকের কোলাহল, এগুলোর কোনোটাই আপনার চোখে পড়বে না এই আশ্রম ক্যাম্পাসের ভেতরে। আর এটা হলো আশ্রমের মূল মন্দির ক্যাম্পাস। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, কিন্তু হাতে ক্যামেরা আর আমার দর্শকদের জন্য কিছু বাইট নিয়ে আসবো না। তাই আপনাদের জন্য থাকলো পরমানন্দ মিশনের মেইন মন্দিরে আমার ক্যামেরায় তোলা কিছু টুকরো টুকরো মুহূর্ত। বিউটিফুল জায়গা পরমানন্দজির আশ্রম। যদি আপনারা এদিকে কালনা বা টুয়ার্ডস এই আমরা রাজবাড়ি ছিলাম, এদিকে যদি আসেন, এই জায়গাটা কিন্তু ভিজিট করতে ভুলবেন না। মন্দির অ্যাকচুয়ালি বেলা 12:30টায় খুলবে, একদম ভোরে খোলে, তারপরে 12:30টায় খোলে, আবার বিকেলে খোলে। বাট আদারওয়াইজ মন্দির খোলা থাকলো কি না থাকলো দ্যাটস ইমেটেরিয়াল। এখানকার এনভায়রনমেন্টটাই হচ্ছে এখানকার প্লাস পয়েন্ট, এবং এটা কিন্তু মিস করা উচিত না। এরকম কলকাতা থেকে মাত্র লেস দ্যান 100 কিলোমিটার ডিস্টেন্সে এই ধরনের একটা পরিবেশ আর এই ধরনের অ্যাম্বিয়েন্স ট্রুলি অ্যাপ্রিসিয়েটেড। এই হলো পরমানন্দ মিশন স্কুল। ইংলিশ মিডিয়াম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় এবং বাইরে কলেজও হচ্ছে। এখানকার আশেপাশে গ্রামের যত অনাথ শিশু আছে বা দরিদ্র শিশু আছে, তারা এখানে অবৈতনিক শিক্ষা পায়, মিড ডে মিলও হয়। একদম ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত এখানে পড়ানো হয়। এবং স্কুলটা দেখুন, স্কুলে বিশাল বড় মাঠ। যখন ঢুকেছিলাম তখন এখানে পুরোদমে ফুটবল খেলা চলছিল, ক্রিকেট খেলা চলছিল। এখন বোধহয় এরা ব্রেকে আছে। হ্যাঁ, ওই সামনে দেখা যাচ্ছে এরা স্নান করতে গেছে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে ডেফিনেটলি পড়াশোনার ব্যাপার তো আছেই। এই হলো মিশনের মেইন গেট। আর ঠিক উল্টো দিকে এটা হলো পরমানন্দ মিশন গেস্ট হাউস, অতিথিশালা। থাকার জন্য কোনো টাকা লাগে না, যেটা বললাম, খাওয়ার দাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, যেটা আপনি খুশি হয়ে ডোনেট করবেন তাতেই হবে। আর তার সামনেই আছে দাতব্য চিকিৎসালয়। একবার যাই, ওখানে ভেতরে ক্যান্টিনও আছে, মানে চাটা পাওয়া যেতে পারে। হলো এখানকার দাতব্য চিকিৎসালয়। প্রচুর লোকজন আসে কিন্তু আশেপাশের গ্রাম থেকে। আমি যে টোটোতে এলাম, ওখানে আমরা দুজন ছাড়া, আমি আর বাবা ছাড়া সবাই কিন্তু নেমে গেল এখানে দাতব্য চিকিৎসালয় ডাক্তার দেখানোর জন্য। গ্রামের মধ্যে এরকম স্ট্রাকচার্ড মেডিকেল সার্ভিসেস অবশ্যই লোকজন অ্যাভেল তো করবে। আপাতত এখানে ইনডোর ট্রিটমেন্ট হয় না, মোটামুটি ডেন্টাল কেয়ার হয়, আই কেয়ার হয়, জেনারেল ফিজিশিয়ানের যে সার্ভিস সেগুলো পাওয়া যায়, এবং টোটালটাই হয় হচ্ছে ফ্রি অফ কস্ট। মানে এত সুন্দর পরিবেশ দেখুন, এই দেখুন দিঘিটা দেখুন পেছনে। মানে এরকম জায়গা থাকলে তো পেশেন্ট এমনি সুস্থ হয়ে যাবে। সময়ের অভাবের জন্য সেদিন আমরা ক্যান্টিনে 1 কাপ চা খেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তবে এখানকার যা পরিবেশ, সেখানে একটা পুরো দিন বা একটা রাত কিন্তু আপনারা অনায়াসেই কাটিয়ে আসতে পারেন। এই আমাদপুর বলুন বা এখানে গেছিলাম পরমানন্দ মিশন, নিয়ারেস্ট রেল হেড হচ্ছে মেমারি। ওখান থেকে বেরিয়ে গেছি, একটা টোটো নিয়ে এলাম পাহাড়াটি কাল, যেখানে কালনা থেকে এসে নেমেছিলাম। তারপরে এখান থেকে আরেকটা টোটো রিজার্ভ করে নিলাম, কারণ আমি 11:10 মেমারি থেকে ট্রেন আছে ধরার জন্য। আদারওয়াইজ আপনারা কিন্তু এক ট্রেকারে করে আসতে পারেন। ট্রেকারে করে হলে পার হেড 25 টাকা করে পড়বে, একদম মেমারিতে নামিয়ে দেবে আপনাদের। 11:10 ট্রেন, এখন বাজে 10:50।
ঠিক আছে, তো দেখা যাক ট্রেনটা ধরতে পারি কিনা। জন্য 11:10 মিস করে গেলাম। ভদ্রলোক 11:10 ঢুকিয়েছিলেন, যখন নামলাম দেখুন ট্রেনটা বেরিয়ে গেল। এরপরে ট্রেন 11:47। এই হলো মেমারি স্টেশন। আপনারা আমাদপুর যদি আসতে চান মেমারি আসতে পারেন। আমরা যেখানে গেলাম পরমানন্দ আশ্রম, মেমারি থেকে যাওয়া যায়। সাতদেউল বলে একটা জায়গা আছে, সেটা অবশ্য মেমারি না, মশাগ্রাম থেকে গেছে হয়, তবে এখান থেকেও যাওয়া যায়, বামুনপাড়া হয়ে যাওয়া যায়। তো এই মেমারিকে কেন্দ্র করে কিন্তু অনেক টুরিস্ট স্পট আছে। এই ভিডিওটা এইখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড কিপ ট্রাভেলিং। টাটা।